স্টারলিং প্রযুক্তির মোড়কে নতুন এক আধিপত্যের চেষ্টা, জাতীয় সার্বভৌমত্বকে বাইপাস করার কৌশল। স্টারলিং দেশের ইন্টারনেট গেটওয়ে বা নিয়ন্ত্রণ ব্যবস্থা বাইপাস করে সরাসরি স্যাটেলাইট থেকে সংযোগ দেয়। এতে করে সরকারি নজরদারি, নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ অসম্ভব হয়ে পড়ে। বাংলাদেশে যা হতে পারে নিরাপত্তা হুমকি, জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণে বাধা, দেশবিরোধী শক্তির গোপন যোগাযোগের সুবিধা। এটি শুধু ইন্টারনেট নয়, এটি একটি অদৃশ্য চ্যানেল যার নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। এছাড়া এটি ব্যবহার করে গোপন সামরিক ও গোয়েন্দা প্রয়োগ হয়। উদাহরণ, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় স্টারলিং ব্যবহার করা হয় সামরিক ড্রোন পরিচালনায়, যুদ্ধক্ষেত্রে সেনাদের সুরক্ষিত যোগাযোগে এবং তথ্য আদান প্রদানে। তাহলে বাংলাদেশে ভবিষ্যতে এর মাধ্যমে কি হতে পারে? বিশেষজ্ঞরা মনে করছেন সীমান্তে বা রোহিঙ্গা ক্যাম্পে সেনা সরকার বিরোধী তৎপরতার গোপন চ্যানেল হতে পারে। অজ্ঞাত অস্ত্র, তথ্য স্থানান্তরের পথ, মানবিক করিডর। এর পরবর্তী ধাপ কি? টেকনাফ রাখাইনে করিডরের মতো পরিকল্পনার পরেই স্টারলিংকের আগমন স্বাভাবিক নয়। আর গোয়েন্দা তথ্য বলছে করিডরে স্টারলিংকের মাধ্যমে যোগাযোগ ও ডেটা স্থানান্তরের পরিকল্পনা রয়েছে, যা সশস্ত্র গোষ্ঠী যেমন আরাকান আর্মির সঙ্গে পশ্চিমা শক্তির সমন্বয় সহজ করবে। প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশ কেন টার্গেট? জানাবো সে তথ্য। ভূ রাজনৈতিক অবস্থান। ভারত, চীন, বঙ্গোপসাগর ও রোহিঙ্গা ইস্যুর মাঝে বাংলাদেশ একটি কৌশলগত হটস্পট। দুর্বল সরকার ব্যবস্থা ও অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার না থাকায় বিদেশি প্রযুক্তি ও চুক্তি সহজে চাপিয়ে দেওয়া সম্ভব। প্রত্যন্ত অঞ্চলে সরকারি নিয়ন্ত্রণ দুর্বল। যেখানে সেনা বা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কম, সেখানে স্টারলিংকের সম্ভাব্য অপব্যবহার সহজ। এমন বাস্তবতায় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, গভীরতর ষড়যন্ত্রের ইঙ্গিত। স্টারলিং, মানবিক করিডর, ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে বন্দর হস্তান্তর, রোহিঙ্গা পুশিং, সবকিছু একসঙ্গে চিন্তা করলে এটি একটি প্রযুক্তিগত দখলদারিত্ব পরিকল্পনার অংশ বলেই প্রতীয়মান হয়। তাহলে কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ? সতর্ক হন, প্রশ্ন তুলুন। স্টারলিং যদি সাধারণ ইন্টারনেটেই হতো, তবে এর এন্ট্রির সময় ও প্রেক্ষাপট এমন সন্দেহজনক হতো না। এটা একটি উন্নত জাতির নরম যুদ্ধ কৌশল, যেখানে আপনাকে জিততে হবে নীতির, তথ্যের ও চেতনার লড়াইয়ে। তাহলে প্রযুক্তি নয়, নিয়ন্ত্রণেই আসল টার্গেট। বাংলাদেশ কি প্রস্তুত প্রতিরোধে? একটি গুরুত্বপূর্ণ ও ভীষণ তাৎপর্যপূর্ণ দিক হল, স্টারলিং নিজ দেশের অর্থাৎ যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে তেমনভাবে বিস্তৃত হয়নি, অথচ উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে যেখানে ভূ রাজনৈতিক লাভ আছে, সেখানে একের পর এক জোরালোভাবে প্রবেশ করছে। যুক্তরাষ্ট্রেই বা স্টারলিংকের ব্যবহার সীমিত কেন? উন্নত ব্রডব্যান্ড অবকাঠামো, যুক্তরাষ্ট্রে অপটিক্যাল ফাইবার সহ উন্নত ও স্থায়ী ইন্টারনেট ব্যবস্থা রয়েছে। শহরাঞ্চলে স্টারলিংকের প্রয়োজনই পড়ে না। ফলে গ্রামীণ কিছু অংশে সীমিত ব্যবহার ছাড়া স্টারলিংকের মার্কিন গ্রাহক সংখ্যা তুলনামূলকভাবে কম। 2024 সালের শেষে যুক্তরাষ্ট্রে স্টারলিংকের ব্যবহারকারী সংখ্যা প্রায় 6 লাখের মতো, যেখানে বাংলাদেশে চালু না হয়েও আগ্রহের মাত্রা অনেক বেশি। এটা কি কাকতালীয়? অন্যদিকে নিরাপত্তা ও নজরদারি নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের সরকার ও আইটি সংস্থাগুলো স্টারলিংকের কার্যক্রমের উপর নিয়ন্ত্রণ রাখতে চায়। তাই নিজ দেশেই সীমিত ব্যবহার রেখে তৃতীয় বিশ্বে ছড়িয়ে দেয়া নিরাপদ এবং কার্যকর কৌশল, কারণ সেখানকার সরকারগুলো তুলনামূলকভাবে দুর্বল। তবে কেন বাংলাদেশে স্টারলিং? 1. নির্বাচনহীন দুর্বল রাজনৈতিক সরকার। অনির্বাচিত সরকারের মাধ্যমে চুক্তি করানো সহজ। সামরিক বা রাষ্ট্রীয় সংস্থা বাধা দিলে মানবিক সহায়তা বা ডিজিটাল উন্নয়নের মোড়কে চাপ প্রয়োগ করা যায়। 2. রোহিঙ্গা ও সীমান্ত এলাকা, গোয়েন্দা নজরদারির সহজ সুযোগ। প্রত্যন্ত এলাকায় স্টারলিংকের সিগন্যাল পৌঁছে গেলে সেখান থেকে বিদেশি গোয়েন্দারা সশস্ত্র গোষ্ঠী কার্যক্রম পরিচালনা করতে পারে। 3. করিডর, বন্দর ও স্যাটেলাইট সংযোগ একসাথে একটি বড় পরিকল্পনার অংশ। বাংলাদেশে স্টারলিং, ডিপি ওয়ার্ল্ড, রোহিঙ্গা করিডর, এই 3টি কৌশলিক পোর্টাল একসাথে চালু করানো হচ্ছে। একে অনেকেই বলছেন ডিজিটাল অকুপেশন উইথ সিভিলিয়ান কভার। যুক্তরাষ্ট্রে যেখানে নিজ দেশে স্টারলিংকের চাহিদা বাড়াতে পারছে না, সেখানে কেন বাংলাদেশে এত আগ্রহ? তথ্য মানেই শক্তি। যে দেশের তথ্যের উপর কর্তৃত্ব থাকবে, সেই দেশেই ভবিষ্যতের রাজনীতির নিয়ামক হবে। স্টারলিংক তারই আধুনিক রূপ।